18 বছর হতে যায়, 16-17 বছর, 18 বছর হতে যায়। তো তারপর থেকে কখনোই আমি এগুলো করি না, আমার মন থেকে আসে না। এটা চলে। আমাকেও বকা দিস যথেষ্ট। আমার বড় হয়ে কোনো সম্মান নেই। অকপট সত্যি। চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক উড়ানের সেটে, আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে দুই জায়ের জুটি, তাই তো? যদিও সম্পর্কটা একটু দুষ্টু মিষ্টি, খুনসুটিতে ভরপুর। কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি। আমি ঘাড় নাড়ালে আমি বললাম যে না, একদম ভালো নেই, অন স্ক্রিন অবশ্যই। হ্যাঁ, অন স্ক্রিন তো যা চলছে আর কি। আচ্ছা, প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করি, শেষমেশ তো বিয়েটা তো করলে একদম? হ্যাঁ, প্ল্যানফুলি একেবারে পরিকল্পনা করে বিয়েটা আমি সেরে ফেলেছি। এখন কি প্ল্যান বলো আগে? পূজারিনী মহারাজের জীবনে কি কি করতে চলেছো তুমি? সেটা প্ল্যান করছি, সবাই তো ঢুকলাম, একটু রেস্ট নিই, আগে একটু এনজয় করে নিই বরের সাথে, তারপরে আবার ওকে নিয়ে করবো। বিয়ে করা হয়েছে? ভীষণ ভীষণ ভালোবেসে বিয়ে করেছি আর কি, মানে যাতে নিজের সব প্ল্যান সাকসেসফুল হয় সেই রকম পুরো ভেবেই আর কি বিয়েটা করেছি। তবে হ্যাঁ, মহাপর্ব অনুযায়ী তো এখন অলরেডি প্ল্যান করা শুরু করে দিয়েছি, তো লেটস সি কত বড় ধাক্কা দিতে পারি। পূজারিনী কি বলবে বলো যাকে নিয়ে? এত মিষ্টি যা, সবসময় ধামাকা দিতে প্রস্তুত। পূজারিনীও ধামাকা এনজয় করে, একদম টিট ফর ট্যাটের জন্য একদম রেডি সবসময়, মানে সবসময় জবাব রেডি, তাই তো? আর পূজারিনী এমনি নিজের সম্পর্কে কি চলছে? মানে মান অভিমান ভাঙানোর জন্য তো মহারাজ একবারে প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছে, একদম প্ল্যানিং জেনে নিয়েছে। ভালো তো, পূজারিনী এতদিন ধরে চেয়েছে যে মহারাজও কিছু বলুক। পূজারিনী নিজেকে বুঝিয়েছে যে এবার আস্তে আস্তে ভালোবাসছো তুমি, কনফ্রন্ট করার চেষ্টা করেছিল, বাট হয়নি স্যাডলি। কিন্তু ঠিক আছে, দেখা যাক না কত দূর এগোয় গল্প। সবে তুমিতে তো এসেছে অ্যাটলিস্ট, সেটাই তো কত বড় পাওনা বলো। সেটাই তো ভয়ের বিষয়। ও কিন্তু তার আগেই বলে দিয়েছে সাবধানে, ছোট্টখাট্ট হুমকি একেবারে। মহারাজের প্ল্যান কেরা বেচতে দেয় প্রিয়াঙ্কা, তাই না? সেটাই তো প্ল্যান করে যাচ্ছি, কি করে একসাথে হতে দেবো ওদের? তাহলে তো আমি যে বড় বউ হয়ে এসেছি সেই জায়গাটা তৈরি করতে হবে না? বড় বউয়ের কর্তৃত্ব বলাতেই হবে, তাই না বলো? আর শাশুড়ি মাকে তো সঙ্গে নিয়ে নিয়েছো একেবারে। হ্যাঁ হ্যাঁ, যেরকম হওয়া উচিত আর কি, এরকম মানে সবাইকে যাদেরকে হাতে রাখার দরকার তাদেরকে হাতে রেখে দিচ্ছে, তাই অত পাত্তা দেওয়ার দরকার নেই, তো রাখছি না। উত্তরে কিছু বলো পূজারিনী, শুধু হেসেই বেরিয়ে দেওয়া যায়, হেসেই মাত দিয়ে দেওয়া যায়, কোনো চাপ নেই। ঠিক সময় মতো চালটা আমি ঘুরিয়ে দেবো। ওস্তাদের মা শেষ রাতে বলে না, কথাতেই আছে। হ্যাঁ, তাই তো। আচ্ছা, এটা তো গেলো অন স্ক্রিন, আর অফ স্ক্রিন দুই মানে কতটা বন্ধুত্ব কি হলো একটু শুনি। বেশ, আমরা সবসময় মজা করি অফ স্ক্রিন। মেকআপের সুযোগ করে দেখছিলাম, খাওয়া দাওয়া চলছিল। হ্যাঁ, সারাক্ষণ শুধু খাওয়া দাওয়া এসবই চলে, সারাক্ষণ চলছে, খুব মজা করি আমরা। যতজন আছে মোটামুটি সমবয়সী, হ্যাঁ সবাই আমরা এক রুমে বসে আড্ডা। অ্যাকচুয়ালি আমি যেখানেই গেছি এতদিন অবধি সেখানে একটা গ্রুপ হয়ে গেছে দেখেছি। আগে ওই রুমটায় বসতাম, এখন ওখানে একটু জন বেশি হয়ে গেছে তাই এখানে চলে এসেছি। এখানেও আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেছে, যেখানেই যাচ্ছে একটা গ্রুপ বানিয়ে নিচ্ছে। পাল্লা অলওয়েজ ভারী। এর মুখ্য সঞ্চালনার দায়িত্বে কে থাকে? সঞ্চালনা না না না, এরম ব্যাপার নয়। যে যে যার যখন যেটা মনে হয় বলার বক্তব্য আছে সেই তখন মুখ্য সঞ্চালনায় চলে আসে। পার্টিকুলারলি একজনই কেউ আছে যে সব থেকে বেশি কথা বলে, এরকম কেউ নেই। সবাই টকেটিভ, এখানে সবসময় কথা বলতে দরকার, না হলে বোর হয়ে যাবে। আমি এখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর কি বাচ্চাদের গ্রুপে। দিদিগিরি ফলায়? হ্যাঁ, মাঝে মধ্যে একটু বকাঝকা করে। এই এটা করবি না, এটা কেন খাচ্ছিস, ওরা কেন খাচ্ছিস, এটা খাবি না, হয় এটা চলে। আমাকেও বকা দিস যথেষ্ট। আমার বড় হয়ে কোনো সম্মান নেই। অকপট সত্যি যে বকা খেতে হয়, মাঝে মাঝে এই বকাটাও ভালো লাগে। হ্যাঁ, নিজেদের মধ্যে ব্যাপার আর কি ওরকম। আচ্ছা, সামনে পুজো, দুজনকে জিজ্ঞেস করি যে ছোটবেলাকার পুজো যেমন আমাদের একটা থাকতো না যে মা বাবার সাথে ঠাকুর দেখতে বেরোবো, কার কটা জামা হলো স্কুলে গিয়ে বলা, তোমাদের ছোটবেলাকার পুজোটা একটুখানি শুনি। সেমই ছিল, মা বাবার সাথে ঘুরতে যাব, পাড়ার পুজো ছাড়া আর বাইরে যাওয়ার পারমিশন ছিল না, বাকি হচ্ছে মা বাবা যাবে আর কি সাথে, আর ওইখানেই ঘুটি গরম খেয়ে বেড়ানো, আইসক্রিম খেয়ে বেড়ানো, বেলুন কেনা, এইসবই চলতো আর কি। তো বোনেরা মিলে সবাই আসতো আমাদের বাড়িতে, ওইভাবে এনজয় করতাম আর কি ছোটবেলাটায়।
আর এখনো কি মানে সেই রকম ভাবে বলা হয় যে পুজোর অতগুলো জামা কেনা হচ্ছে, বড় হয়ে সেরকম না? না, এখন আর পুজোর জামা কেনার মানে এক্সাইটমেন্টটা নেই। আগে তো পেতাম না সবার থেকে একটা করে জামা পাওয়ার, যে পাওয়াতে আনন্দ আছে, কেনাতে অত আনন্দ নেই। এখন তো সারা বছর কিনছি ঠিক আছে, আলাদা করে পুজোর সময় আর অত কেনা হয় না। এখন ওই পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় আর কি। তোমার? এই তো পুজো আসছে, মায়ের সাথে কাটাবো পুজোর কয়েকটা দিন, সুন্দর করে খাওয়া দাওয়া করবো একটু বেশি বেশি করে। ছোটই আছো কিন্তু তবু তোমার ছোটবেলাকার পুজোটা একটু। আমি না, আমি খুব একটা ছোট আছি তা নয়, আমি অনেক ছোট থেকেই অনেক বড় হয়ে গেছি। পুজোর জামা কাপড় কেনার এক্সাইটমেন্ট কোনোদিন আমার খুব একটা বেশি ছিল না। আমার অ্যাকচুয়ালি সারা বছরই হতো জামা কাপড়, সেই জন্য আলাদা করে পুজো বলে, হ্যাঁ পুজো আসছে আসছে যেটা যেমন সবার মজা হয় ওই মজাটা আমারও থাকতো। আর আমি ভীষণ শিউলি ফুল ভালোবাসি। পুজোর আগে এই সময়টা আমার ভীষণ প্রিয়, মানে সব থেকে বেশি প্রিয় ঋতু যদি বলে কেউ তাহলে সেটা শরৎ। এটা আমার জন্ম মাসও, হয়তো সেই কারণে আরো বেশি প্রিয়। তো সব কিছু নিয়ে ভালো কাটতো ছোটবেলাটা। আর দিদাকে জিনিস কিনে দেওয়া হয়েছে তো? হ্যাঁ, অনেকগুলো। অনেকগুলো যা যা বলেছিল মোটামুটি হয়ে গেছে শেষের দিকে। যাক, শেষ করবো গল্পে তো দারুণ টুইস্ট। দুই যা অফ স্ক্রিন খুনসুটি আর অন স্ক্রিন কি ধামাকা নিচ্ছ তুমি, কি যে করছো সেটা তো বলতে পারবো না, বলে দিলে তো চাপ বাড়াতে কি করবে। হ্যাঁ, দর্শকদের কি বলবে বলো? দর্শকদের বলবো যেই না বলা কথাগুলো দেখতে হলে আপনাদের মহাপর্ব দেখতে হবে, বিশেষ করে মহাপর্ব দেখতে হবে, কারণ সেখানে অনেক রকম টুইস্ট আসবে। 23শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30টায় আমাদের স্পেশাল টাইমিং, স্পেশাল এপিসোডের জন্য। তো সেই মহাপর্ব দেখতে ভুলবেন না। রেগুলার তো দেখছেনই, আমি তো নতুন সদস্য, ও তো পুরনো সদস্য, উনি ওই মুখ্য চরিত্র, তো ওকে তো ভালোবেসেছেন। আর আমি যে আমাকে অনেক অনেক বাজে কথা বলুন, তাহলে আমি সাকসেসফুল হব। আবারও বলবো সবাই দেখুন, এইভাবে ভালোবাসা দিন। মহাসোমবার আসছে 23শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 থেকে 8:30, 1 ঘন্টার মহাপর্ব। কেউ ওই সময় টিভির সামনে থেকে উঠবেন না, এটা দাবি। সকলের প্রিয় মহারাজ আমাদের সাথে। কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, খুব শীঘ্রই দেখা হলো। একদমই তাই। আচ্ছা, মান অভিমানের পালা চলছে এখন, তার মধ্যেই বইয়ের জন্য সারপ্রাইজ প্ল্যানিং, কি বলবে আগে বলো? ওটাই, অভিমান এত বেশি হয়ে গেছে যে মহারাজের মানে লেগেছে, আর মানে লেগেছে, তাই জন্যে সম্মান বাঁচাতে পূজার জন্য একটা কিছু তৈরি করা হচ্ছে, যেটা পূজাকে দেখলে আশা করা যাচ্ছে যে হ্যাঁ সারপ্রাইজ হবে। এই যে মান অভিমান যে ব্যাপারটা, তো এমন কাজ করা কেন মহারাজের যে অভিমানটা এত লেভেলে চলে যাবে? না, আসলে মহারাজের জীবনটাই হচ্ছে মন্দিরের ঘন্টার মতো, যে পাচ্ছে এসে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং প্রে করে নিচ্ছে বা প্রমিস করে নিচ্ছে। তো এখানেও একটা সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মহারাজ আদৌ দোষী নয়, কিন্তু এখানেও পরিস্থিতির শিকার। তো বারবার এই পরিস্থিতির শিকার হতে হতে এবার এত বছর বাদে যখন পূজারিনী মহারাজের লাইফে এসছে, তখন পূজারিনীও ভুল বুঝতে শুরু করেছে। আর মহারাজ সেটা একদমই চায় না যে পূজারিনী ভুল বুঝুক। একদমই, যাকে ভালো লাগে সেই মানুষটা ভুল বুঝুক বোধহয় কেউই চায় না। ভালো লাগার থেকেও বড় কথা, যে মানুষটা বন্ধুর মতো পাশে আছে এবং সাপোর্টিভ, ভীষণ সাপোর্ট করে, সেরকম কোনো মানুষ যার জন্য ভয়েস রাইজ করতে পারে, যেটা মহারাজের জন্য এর আগে কেউ করেনি, সেই অর্থে তাকে লুজ করতে মানুষ চায় না। প্রতিদিন এরকম সারপ্রাইজ প্ল্যান করেছো কখনো? প্রতীক? না, এরকম সারপ্রাইজ প্ল্যান কখনো হয়নি, বা মানে প্রয়োজন পড়েনি, বা এরকম সিচুয়েশনও কখনো আসেনি। পেয়েছো তো নিশ্চয়ই সারপ্রাইজ? না, বোধহয়। যদি কেউ দিয়ে থাকে সে কিন্তু অপর দিক থেকে ভাববে যে নিশ্চয়ই, মানে ভাবার মতো কেউ নেই, মানে কি দর্শক যাদের মধ্যে তাদের সারপ্রাইজ সেরকম কিছু নেই। প্রচুর আমার অনুরাগী যারা আছেন তাদের সাথে হঠাৎ করে দেখা হয়, তারা কখনো এসেছেন, তখন আমি সারপ্রাইজ হয়েছি, সেটা খুব সারপ্রাইজ লাগে, একদম প্রাইসলেস আর খুবই আনকন্ডিশনাল। একদম, সেই ভালোবাসাটা সত্যি বলে বোঝানো যাবে একদম। যেহেতু সামনে পুজো, ছোটবেলাকার প্রতীকদের পুজোর মানে এক্সাইটমেন্ট বলে না, মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেল হপিং করা, মানে প্রতীকদার কেমন কেটেছে ছোটবেলার পুজো? খুব ভালো, ছোটবেলায় আমেজ হতেই সময় চলে যেত। বড়দেরকে দেখতাম, ছেলে হোক মেয়ে হোক সবাইকে দেখতাম যে তারা কি সুন্দরভাবে সেজে আছে, বা ধুনুচি নাচ দেখতাম। বাড়ির একদম বড় যারা আছে তাদেরকে দেখতাম, বৃদ্ধজন যারা আছে তাদেরকে দেখতাম, অনেক কালচারাল প্রোগ্রাম হতো, ওইভাবেই কেটে গেছে। এটা কোয়েশ্চেন করতে করতে যে কেন এগুলো হয়, তারপরে বড় হয়ে যখন বুঝলাম যে এই কারণে এটা হয়, তখন আর অত ইন্টারেস্ট নেই আসলে, এখন সেই অর্থে ইন্টারেস্ট পাই না।
জামা কাপড় গোনাগুনি করা হয়েছে না? ছোটবেলায় করতাম যে স্কুলে গিয়ে বলতাম যে এত জামা হয়েছে, এখন যেহেতু সেটা হয় না অতগুলো। না, জামা কাপড় কখনোই আমার জ্ঞান হওয়ার পরে আমি মানে নিজের জ্ঞান হওয়ার পরে, জ্ঞান তো ছোটবেলার জন্ম থেকেই জ্ঞান হয়ে যায়, মানে সত্যি সত্যি জ্ঞানের বিকাশ যখন ঘটে সেই সময় পর থেকে বলছি, আমি কখনোই সে অর্থে পুজোর সময় জামা কাপড় কিনিনি। মানে আমার খুবই অস্বস্তি হয়, আর রাস্তায় যখন দেখি আমি নতুন জামা কাপড় পরে যাচ্ছি আর ঠিক গাড়ির পাশেই একটি বাচ্চা খালি গায়ে এসে বলছে দাদা কিছু খেতে দাও না, তো সেদিন থেকে আমি জামা কাপড় কেনা বা এরকমভাবে পুজোর সময় স্পেশালি কোনো জামা কাপড় কেনা ছেড়ে দিই। সেটা আজ বহু বছর, প্রায় 18 বছর হতে যায়, 16-17 বছর 18 বছর হতে যায়। তো তারপর থেকে কখনোই আমি এগুলো করি না, আমার মন থেকে আসে না, আবার সায়ও দেয় না। ভীষণ সফট হার্টের প্রতীকটা বুঝতে পেরেছি। মানে গল্পে এখন দারুণ টুইস্ট, মানে যেহেতু দাদার বিয়ে নিয়ে একটা গেল সবে, তারপরে আবার মান অভিমান সমস্ত কিছু, তো নতুন পর্ব নিয়ে নতুন টুইস্ট নিয়ে দর্শকদের কি বলবে আগে বলো? দর্শকদের এটাই বলবো প্রথমে যে আপনারা যে এত ভালোবেসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন, আমরাও দায়বদ্ধতা আছে আমাদের, যা আপনাদেরকে প্রতি মুহূর্তে নতুন নতুন ভালো জিনিস যেটা আপনাদের মন আরও ছুঁয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমরা করে চলেছি আমাদের উড়ান টিম। আর সামনেই 23 তারিখে মহা এপিসোড, সন্ধ্যে 8টা থেকে নয়, সন্ধ্যে 7:30 থেকে 8:30 অবধি 1 ঘন্টার মহা এপিসোড, যেটা স্টার জলসার পর্দায় হবে। তো সেটার জন্য তৈরি থাকুন সবাই মিলে। আমরা সবাই মিলে তৈরি করেছি সেই মহা এপিসোড, বা চলছে এখনও, শুটিংয়ের মধ্যেই আছি, তার ফাঁকেই একটু টুক করে চলে এসেছি একটু আড্ডা দিতে।